আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে কে কত টাকা দেবেন? তরজায় শুভেন্দু, হুমায়ুন, নওসাদরা। 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। বিধানসভায় অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শুভেন্দুর, পাল্টা দিলেন মমতা। গোটা বাজেটটাই ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলো, আফসোস নওশাদের। হুমায়ুনকে নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব চরমে, সাইড লাইনে বসতে হচ্ছে খোদ সেলিমকে। এবার নির্দেশ অমান্য করলে দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি ভাস্করের। ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ, বর্ধমানে গ্রেপ্তার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। কে কত টাকা দেবেন এই প্রশ্ন ঘিরে এখন রাজ্য রাজনীতির মূল হিসেব। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার মাসে 3000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি ও হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আইএসএফ এক ধাপ এগিয়ে 5000 টাকা দাবি তুলেছে। আর এই টানাপোড়েনের মাঝেই রাজ্য সরকার ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক। সাধারণ মহিলারা পাবেন মাসে 1500 টাকা, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন 1700 টাকা করে। যদিও এই ভাতা বৃদ্ধি নিয়ে বিরোধীদের কটাক্ষ থামেনি। কারো মতে ভোট টানতেই এই অর্থ বিলি, আবার কারোর অভিযোগ ভাতার রাজনীতিতে রাজ্যের আসল উন্নয়নের কাজ চাপা পড়ছে। কিন্তু সমালোচনা সত্ত্বেও বাংলার মহিলাদের বড় অংশের কাছে এই প্রকল্প আর্থিক স্বাবলম্বিতার শক্ত ভিত হয়ে উঠেছে। বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণার পর সেই প্রক্রিয়ায় স্পষ্ট। বাজেটের পর থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক নিয়ে রাজনৈতিক তরজা আরো তীব্র হয়েছে। বিজেপির সুকান্ত মজুমদার আগেই ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে মাসে 3000 টাকা দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই ইঙ্গিত দিয়েছেন। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি একই প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর বক্তব্য, তিনি 5000 টাকার পক্ষে। এই পাল্টাপাল্টি ঘোষণাই বুঝিয়ে দিচ্ছে যে যাই বলুক, ভোটের ময়দানে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প নেই। তার কার্যত সবাই মেনে নিতে বাধ্য। রাজ্য বাজেট থেকে কোনো স্পষ্ট দিশা মিলল না, এই অভিযোগ তুলে ভোট অন অ্যাকাউন্টের তীব্র সমালোচনা করলেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী। তার দাবি, বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী রয়েছেন, কিন্তু বাজেটে কোথাও বলা হয়নি কত হাজার বা কত লক্ষ চাকরি তৈরি হবে, কর্মসংস্থান কিভাবে বাড়বে, শিল্প স্থাপনের মাধ্যমে অর্থনীতি কিভাবে চাঙ্গা হবে। তার বদলে আবারও ভাতার কথাই শোনানো হলো। স্বাস্থ্য ব্যবস্থাকে একমুখী বলে কটাক্ষ করেন তিনি। গোটা স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। গ্রাম মফস্বল থেকে শহরের সাধারণ মানুষ কিভাবে সার্বিক ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন তা নিয়ে বাজেটে কোনো স্পষ্ট দিশা নেই। রাজ্যে সরকারি কর্মচারীদের প্রসঙ্গ তুলে নওসাদ বলেন, নির্বাচনের আগে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাজেটে মাত্র 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি দেখা গেছে। কর্মচারীদের ন্যায্য পাওনা মেটানোর সদিচ্ছা প্রতিফলিত হয়নি। মাধ্যমিক পাশ বেকারদের জন্য মাসে 1500 টাকা ভাতা ঘোষণাকে নিছক ভোটের চমক বলে কটাক্ষ করেন তিনি। ভাতা নয়, কাজের ব্যবস্থা করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। নওশাদের কথায়, কর্মসংস্থানের ঘোষণা হলে তিনি নিজে বিরোধী আসনে বসে টেবিল চাপড়াতেন। লক্ষ্মীর ভান্ডার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ভাতা, সিভিক, পুলিশ, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন সরকার চাকরি দিতে পারবে না বলেই এই বাজেটে স্পষ্ট হয়েছে। বিধানসভায় অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শুভেন্দু, পাল্টা দিলেন মমতা। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরেই পশ্চিমবঙ্গে পেশ হলো অন্তর্বর্তীকালীন বাজেট। বিধানসভায় এদিন বাজেট তুলে ধরেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বাজেট অধিবেশনের শুরুতেই একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় ভাষণ দেন, কিন্তু মাত্র 4.5 মিনিটে সেই ভাষণ শেষ হওয়ায় তা নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে তৈরি করা মিথ্যে ভাষণ রাজ্যপাল পুরোটা পড়েননি। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত অংশে এসে রাজ্যপাল আটকে যায়, কারণ বক্তৃতায় কেন্দ্র বিরোধী বক্তব্য পড়তে তিনি আগ্রহী ছিলেন না। সেই কারণেই অল্প সময়ের মধ্যেই ভাষণ শেষ করেন বলে শুভেন্দুর মন্তব্য। এরপর অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অনুপ্রবেশের ফলে রাজ্যের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। তিনি দাবি করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি চেয়ে স্বরাষ্ট্র সচিব আটকাবার চিঠি দিলেও জমি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, বিরোধী দলের সাংসদ ও বিধায়কেরা আক্রান্ত হচ্ছেন এবং কর্মসূচি করতে বিরোধীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এইসব অভিযোগের কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল যা বলার ছিল বলে গিয়েছেন এবং বিমানের সময় থাকায় দ্রুত চলে গিয়েছেন। অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করে মমতা বলেন, বাংলাকেই টার্গেট করা হচ্ছে। অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার সময় কেন প্রতিবাদ করা হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি পেগাসাস প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আদৌ কোনো রোহিঙ্গা চিহ্নিত করা হয়েছে কিনা। ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, 2024 সালে এই তালিকা দিয়েই ভোট হয়েছে, তাহলে দায় কেন্দ্রেরও এড়ানো যায় না।
হুমায়ুনকে নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব চরমে, সাইড লাইনে বসতে হচ্ছে খোদ সেলিমকে। হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠককে কেন্দ্র করে দলের অন্দরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বৈঠককে মোটেই ভালোভাবে নেয়নি সিপিএম এর নেতৃত্ব। শুধু বিতর্কই নয়, এই বৈঠকের জেরে রাজ্য সম্পাদক মণ্ডলীর মধ্যেই কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন মোহাম্মদ সেলিম। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, বুধবার সিপিএম এর 15 সদস্যের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সেলিমের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হন অধিকাংশ সদস্য। প্রশ্ন তোলা হয়, রাজ্য সম্পাদক মণ্ডলীকে না জানিয়ে তিনি কেন হঠাৎ হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসলেন? দলের নেতাদের দাবি, এই প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সেলিম। সেলিম রাজ্য সম্পাদক মণ্ডলীকে জানিয়েছেন, ওই বৈঠকে বিধানসভা ভোট বা আসন সমঝোতা নিয়ে কোনো ধরনের কমিটমেন্ট করা হয়নি। তার বক্তব্য, মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টি গঠন করে হুমায়ুন কবির জেলার রাজনীতিতে ঠিক কি করতে চাইছেন সেটা জানার জন্য তিনি কথা বলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জোট রাজনীতি নিয়ে আপাতত সতর্ক অবস্থান নিতে চাইছে সিপিএম। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের ভেতরেই স্পষ্ট মতভেদ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্বের একাংশের মতে এই ধরনের জোটের প্রশ্নই ওঠে না। শুধু কলকাতায় নয়, শহরতলি ও জেলার বহু গুরুত্বপূর্ণ নেতাও এই জোটের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাদের মতে বামফ্রন্টকে সামনে রেখেই নির্বাচনী লড়াই চালানো উচিত। এই পরিস্থিতিতে আগামী 19 ও 20 ফেব্রুয়ারি সিপিএম এর রাজ্য কমিটির বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগেই জোট সংক্রান্ত বিভ্রান্তি ও মতানৈক্য মেটাতে দলের অন্দরে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে লাভ নেই, মালদায় বাজেট ও ডিএ মামলায় দিলীপ ঘোষ। মালদা শহরে চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদা শহরে সুকান্ত মোড়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে কটাক্ষ। তিনি যখন নিজেই এমন সওয়াল করতে পারেন, তাহলে এতদিন রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইনজীবীদের দাঁড় করালেন কেন? প্রশ্ন দিলীপের। সবটাই আসলে নাটক, কটাক্ষ বিজেপি নেতা। ডিএ মামলার রায় থেকে বাজেটে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির সম্ভাবনা নিয়েও প্রতিক্রিয়া দিলীপের। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে আর কোনো লাভ হবে না। দল চাইলে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে রাজি, ইঙ্গিত দিলীপ ঘোষের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালে ভয় পেলেন প্রধানমন্ত্রী, মুখ খুললেন রাজ্যসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন। বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণের ওপর বক্তব্যে মোদী নাম না করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। বলেন, তৃণমূল আদালতে গিয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে। এসআইআর আবহে রাজ্যের মানুষ মারা যাচ্ছে ও হেনস্থার শিকার হচ্ছে। নির্বাচন কমিশন সঠিক পদ্ধতি মানছে না। এই অভিযোগ তুলে মমতা সুপ্রিম কোর্টে বাংলার মানুষের হয়ে সওয়াল করেন, যা কেন্দ্রকে চাপে ফেলেছে। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল ক্ষমতায় থাকার জন্যই এমন করে। অবৈধ অনুপ্রবেশকারীরা যুব সমাজের সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে, উপজাতিদের জমি দখল করছে, ছেলে মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যতের হুমকি সৃষ্টি করছে। বিশ্বের সমৃদ্ধ দেশগুলিও অবৈধ অনুপ্রবেশকারীদের বের করছে, কিন্তু কিছু গোষ্ঠী তাদের রক্ষার জন্য সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। মমতা বিধানসভায় বলেন, কত বাংলাদেশি রোহিঙ্গা পেয়েছেন জানান, না হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। এবার নির্দেশ অমান্য করলে শিখিয়ে দেব আন্দোলন কাকে বলে, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি ভাস্করের। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গের সরকার বকেয়া দিয়ে মেটাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য কর্মচারীরা। রায় ঘোষণার পরও আন্দোলন থামাতে রাজি নন তারা, যা স্পষ্ট করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের তরফে সিনিয়র আইনজীবীদের সওয়াল সত্ত্বেও শীর্ষ আদালত কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, ডিএ দয়ার বিষয় নয়, বরং সাংবিধানিক অধিকার। এটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে সংগঠনগুলি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিনের লড়াইয়ের আইনি স্বীকৃতি মিলেছে। রাজ্যের আর্থিক অবস্থার যুক্তি দেখিয়ে অধিকার অস্বীকার করা যায় না। রায়ের নির্দেশ দেওয়া হয়েছে, 31 মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% পরিশোধ করতে হবে এবং 15 মের মধ্যে সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে। এর আওতায় বর্তমান কর্মচারীদের পাশাপাশি 2019 সালের পর অবসরপ্রাপ্তরাও অন্তর্ভুক্ত। তাদের 2008 থেকে 2019 সালের ডিএ রাজ্যকেই দিতে হবে। তবে অতীতে 25% ডিএর নির্দেশ অমান্য করা হয়েছে, তাই এবার সতর্ক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিয়ে ভাস্কর বলেন, এবার আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ নেই। বিধানসভা ভোটের আগে ডিএ না দেওয়া হলে অভূতপূর্ব আন্দোলন হবে। রায় বাস্তবায়ন নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট নজরদারি কমিটি গঠন করেছে, যাতে প্রাক্তন বিচারপতিরা এবং সিএজির আধিকারিক রয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই রায় বাজেট ও নির্বাচনের মুখে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলবে এবং কর্মচারীদের আশা জাগাবে। ভোটের আগে গাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা। বর্ধমানে গ্রেপ্তার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। ভোটের মুখে পূর্ব বর্ধমানে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। একটি 4 চাকা গাড়ি থেকে 6 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খায়ের ঘনিষ্ঠ 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কেন এত টাকা বহন করা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই প্রশ্নের স্পষ্ট জবাব এখনো মেলেনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৌরভ ঘরুই ও মাপন হাঁসদা। দুজনেই বাঁকুড়া জেলার বাসিন্দা।
বাসিন্দা। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বেলিয়াতোড় থানার বদরকোদা এলাকায় আর বাপন হাসদার বাড়ি চন্দ্রা এলাকায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এদিন সকালে গাড়িটি দুর্গাপুর থেকে বর্ধমান শহরে আসে এবং পরে আবার দুর্গাপুরের দিকেই যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের উপকণ্ঠে রেনেশা উপনগরী এলাকায় গাড়িটিকে আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে 6 লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করা হয়। তবে এই অর্থ কোথা থেকে এসেছে বা কি উদ্দেশ্যে বহন করা হচ্ছিল সেই বিষয়ে কোনো বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা। জিজ্ঞাসাবাদের সময় তারা দাবি করেন ব্যবসার কাজেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু টাকার উৎস সংক্রান্ত কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা প্রাসঙ্গিক কাগজপত্র দিতে না পারায় প্রথমে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুজনকেই। ভোটের আগে বিপুল নগদ উদ্ধারের এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। গরু পাচার রুখতে অ্যাকশন মোডে পুলিশ, রঘুনাথগঞ্জে গ্রেপ্তার 2। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলা। রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে গরু পাচারের অভিযোগে 2 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেকেন্দ্রা ঘোষপাড়া এলাকা থেকে ওই 2 যুবককে আটক করা হয়। ধৃতের নাম মোহাম্মদ বাবু ও মোহাম্মদ সুমন। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীপুর এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাগল জন্ম দিল মানুষের মতো দেখতে অদ্ভুত বাচ্চা, অলৌকিক নাকি বিজ্ঞান? প্রকৃতি কখনো কখনো এমন ঘটনার সামনে এনে দাঁড় করায় যা প্রথম দেখায় বিস্ময় ও প্রশ্নের জন্ম দেয়। অলৌকিক বলে মনে হলেও বিজ্ঞানের ব্যাখ্যায় অনেক সময় লুকিয়ে থাকে এর আসল কারণ। মুর্শিদাবাদের একটি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া তেমনই এক অস্বাভাবিক ঘটনা এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের চোয়া পাঠানপাড়া এলাকায় মঙ্গলবার সকালে মোজাফফর নামে এক ব্যক্তির পালিত ছাগল একসঙ্গে 2টি বাচ্চার জন্ম দেয়। কিন্তু জন্মের পরই দেখা যায় সদ্যজাত বাচ্চা দুটি স্বাভাবিক ছাগলের মতো নয়। তাদের শরীরে লোম প্রায় নেই এবং আকৃতিও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, তাদের মুখাবয়ব অনেকটাই মানুষের আদলের মতো বলে দাবি স্থানীয়দের। এই দৃশ্য সামনে আসতেই মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে খবর। মোজাফফরের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন কৌতূহলী মানুষজন। কেউ ঘটনাটিকে অলৌকিক বলে ব্যাখ্যা করেছেন, কেউ আবার হতবাক হয়ে শুধুই দেখছেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই বাচ্চা দুটির মৃত্যু হয়, যা গোটা ঘটনাকে আরও বেদনাদায়ক করে তোলে। খবর পেয়ে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি বিরল জন্মগত ত্রুটির ফল। চিকিৎসকদের মতে ভ্রূণ গঠনের সময় কোষ বিভাজনের সমস্যা বা প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতির কারণে এমন বিকৃত শারীরিক গঠন দেখা দিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে জিনগত মিউটেশন বা সাইক্লোপিয়া এর মতো বিরল অবস্থার সঙ্গে তুলনা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার সামনে এলেও ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা এখনো থামেনি। শেষ পর্যন্ত সামাজিক রীতিনীতি মেনে পরিবারের পক্ষ থেকে মৃত ছাগলের বাচ্চা দুটিকে কবর দেওয়া হয়। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।